সকলকে শুভ সন্ধ্যা। আমি নাহিম রাজাক এমপি, কনভিনার ক্রাইমে পার্লামেন্ট বাংলাদেশ। আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মডারেটর হিসেবে আমার দায়িত্ব পড়েছে, পাশাপাশি আমাদের সাথে কিছু বর্ণাঢ্য ব্যক্তিবর্গ রয়েছেন। দ্য আর্থ সোসাইটির আয়োজনে ইউএনডিপি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ডাইভার্সিটি অফ পিস প্রোগ্রামের উদ্যোগে ডাইভার্সিটি টক এই প্রোগ্রামে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ইউথ অ্যাজ পিস অ্যাম্বাসিডার টু মেনটেন পিস অ্যান্ড হারমোনি ইন আওয়ার সোসাইটি ডিউরিং কোভিড-19 বিষয়ে আলোচনায় কোভিড-19 প্যান্ডেমিক পরিস্থিতি এবং কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে সহনশীল সমাজ ব্যবস্থা ও শান্তি ও প্রগতিশীল সমাজ ব্যবস্থা বজায় রাখতে তরুণদের ভূমিকা এবং কী করণীয়, এই প্রেক্ষিতে আজকের এই আলোচনা। বাংলাদেশের 5,30,00,000 যুব সমাজ টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা, সফলতা ও প্রতিবন্ধতা এবং এর আলোকে আমাদের আজকের আয়োজনে সংযুক্ত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জি। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক, খুবই জনপ্রিয় জাহানারা আলম। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিমের ক্যাপ্টেন জনাব মোহাম্মদ মহসিন এবং এফ মাইনর ব্র্যান্ডের লিড ভোকালিস্ট পিঙ্কি পেট্রিশিয়া চিরান, রাইট? ওকে। সো আমরা আজকের এই অনুষ্ঠানে আসলে মূলত আলোচনা করব আমাদের তরুণ সমাজের কী কী উদ্যোগ রয়েছে এবং এই উদ্যোগের পাশাপাশি তারা কী কী করছে, তাদের কী কী সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকের এই আয়োজনা মূলত 4টি ভাগে আমরা ভাগ করেছি: কোভিড-19 এবং ইউথ অ্যাক্টিভিজম, ইউথ ফর পিস অ্যান্ড টলারেন্স সোসাইটি এবং শান্তি, সহনশীলতা এবং নলেজ বেস সমাজ গঠনে তরুণদের ভূমিকা। এটা আমাদের প্রথম সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টে হবে ইনক্লুসিভ সোসাইটি অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি। তৃতীয় সেগমেন্ট হবে ডিজিটাল বাংলাদেশ এবং পরবর্তী জেনারেশনের ভূমিকা। এবং সর্বশেষে আমরা অনলাইনে যারা সংযুক্ত হয়েছে তাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব। প্রথমেই আমি আজকে আমাদের বিশেষ বক্তা এবং আমাদের আলোচক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ভাইয়ের কাছে, তার কাছে আমাদের প্রশ্ন রইবে। উনি আমার ধারণা যে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মাত্র ২৬ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরবর্তীকালে আজকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমিকা রাখছেন। তার কাছে আমার প্রশ্ন রইবে যে কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশের যুব সমাজের অংশগ্রহণ এবং প্রভাব নিয়ে আপনার প্রত্যাশা, এছাড়া তরুণদের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় গৃহীত উদ্যোগগুলো কি কি আপনারা নিয়েছেন তা নিয়ে আপনার কাছ থেকে সংক্ষেপে শুনতে চাই। রাসেল ভাই। ধন্যবাদ নাইম রাজ্জাক। আমাদের মাননীয় সংসদ সদস্য, বারবার নির্বাচিত সংসদ সদস্য, অত্যন্ত একজন জনপ্রিয় একজন মানুষ। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্যের শুরুতে এই আগস্ট মাস আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সকল শহীদদেরকে। আজকে এই আমাদের এমন একটি সময় আমরা পার করছি, কোভিড-19, এটি আসলে এই ধরনের একটি মানে সমস্যায় আমাদেরকে পড়তে হবে, এটি কখনোই আমরা কল্পনাও আমাদের আসে না। এবং আপনারা দেখেছেন যে এই কোভিড-19-এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সকল শ্রেণী পেশার মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের ইউথরাও কিন্তু অনেকাংশে ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি ইউথরাও কিন্তু আমাদের বিভিন্ন সংগঠক বিভিন্নভাবে তারা তাদের পক্ষ থেকে এই কোভিড-19-এ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারাও কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা চেষ্টা করেছে মানুষের পাশে এসে দাঁড়ানোর। তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে যারা ইউথরা রয়েছে তারা তাদের অবস্থান থেকে যেভাবে এই কোভিড-19 মোকাবেলায় এবং এর সাথে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে যেভাবে তারা দাঁড়িয়েছেন এবং এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে তিনি সেই কোভিড-19 আহ, বাংলাদেশে যখন আক্রান্ত শুরু হলো, এর অনেক আগে থেকেই আমরা যখন ক্যাবিনেট বৈঠক আমাদের হতো, ক্যাবিনেট বৈঠক শেষে উনি আমাদেরকে নিয়ে বসতেন যে এটি যদি বাংলাদেশে আসে তাহলে কিভাবে আমরা মোকাবেলা করব, কিভাবে আমরা এটা কি করব। এবং ওনার যে আমি চিন্তা দেখেছি, ওনার যে এই বিষয়ে আমাদের কিভাবে মোকাবেলা করবে এই বিষয়ে ওনার যে আগ্রহ আমরা দেখেছি, এবং দেশের মানুষকে রক্ষা করার যে চিন্তা ভাবনা আমরা দেখেছি, এটা সত্যি আমি একজন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বকে আমার অত্যন্ত আমি গর্ববোধ করছি। আমার প্রধানমন্ত্রী সেই প্রথম থেকে আপনারা জানেন যে সেই বৃহৎ শিল্প থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জন্য তিনি একটার পর একটা কিন্তু প্রণোদনা থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয় তিনি ঘোষণা করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং কোটি কোটি মানুষদেরকে তিনি কিন্তু এই ধরনের আর্থিক সহযোগিতা এবং খাদ্য সামগ্রী দিয়ে তিনি সহযোগিতা করেছেন। প্রায় 1,01,117 কোটি টাকার অধিক তিনি কিন্তু প্রণোদনা দিয়ে ঘোষণা করেছেন, যার অনেকাংশে বাস্তবায়িত হয়েছে এবং অনেকাংশে কাজ শুরু হয়েছে। তা আমরা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা ইতিমধ্যে কয়েকটি উদ্যোগও আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন যে এই কোভিড-19 কারণে আমাদের যুবকরা, অনেক মানুষ এই দেশে যারা অবস্থান করছে, তারা যেভাবে আংশিক কর্মহীন বা পুরোপুরি কর্মহীন অনেকে হয়ে যাচ্ছে, বিদেশ থেকে প্রচুর মানুষ আমাদেরকে কিন্তু ফেরত চলে আসছে তারা কর্মহীন হয়ে। এবং তারা কিভাবে এই ধরনের মানুষগুলো যখন কর্মহীন হয়ে গ্রামে চলে যাবে বা তার তার এলাকায় চলে যাবে, তাদেরকে কিভাবে আমরা কর্মসংস্থানে ব্যবস্থা রাখতে পারি, কিভাবে তাদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারি, এই লক্ষ্যে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে। আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাস করণ প্রকল্প নামে একটি প্রকল্প, যেখানে আমরা আগামী 5 বছরে চিন্তা করেছিলাম, কিন্তু আপাতত যেহেতু আমাদের আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি, এই জন্য আগামী 3 বছরকে টার্গেট করেছি, যেখানে 7 লক্ষের অধিক আমরা ইউথদেরকে আমরা তাদেরকে আত্মকর্মসংস্থানের পথটি তৈরি করে দিতে পারবো। এবং সেই লক্ষ্যে আমরা এখানে আমরা স্থানীয় চাহিদার ভিত্তিতে আমরা কৃষি কাজে, মৎস্য, তারপর পশুপালন এবং ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাদেরকে আত্মকর্মী হিসাবে আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করবো, এবং তাদেরকে একটি ক্রেডিট আমরা তাদেরকে দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। এবং আপনারা জানেন যে মুজিব বর্ষেও আমাদের একটা পরিকল্পনা ছিল, আমরা কর্মসংস্থান ব্যাংকের সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় একটি এমওইউ করেছি, সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি, যেখানে আমরা 2 লক্ষ যুবকদেরকে আমরা সর্বোচ্চ 5 লক্ষ টাকার মতো টাকা আমরা তাদেরকে ঋণ দেব, বিনা জামানতে, বিনা ইয়েতে। তো এটিও আমরা এটি নিয়ে আমরা কাজ শুরু করেছি। এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং যে পথটি তৈরি করেছি, সেখানেও আমরা একটি বৃহৎ পরিমাণ অর্থ রেখেছি, যেখানে তাদেরকে আমরা মানে প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে আমরা লোনের ব্যবস্থা করতে পারবো। এবং আরেকটি যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে এই কোভিড-19 ফলে আমরা আমাদের ইউথরা বা আমাদের কৃষক খামারি ভাইরা, তাদের উৎপাদিত পণ্যগুলো কিন্তু তারা কিন্তু বাজারজাত করতে পারছিল না। তারা বাজারজাত না করার কারণে তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো সেই পর্যায়ে আমরা একটি চিন্তা ভাবনা করে যে কিভাবে তাদের পণ্যগুলোকে আমরা বাজারজাত করতে পারি সহজে, আমরা তাদেরকে আমরা সেটিকে ইউথদেরকে আমরা কাজে লাগিয়ে তাদের প্রোডাক্টগুলোকে আমরা কিনে সেগুলো মানুষের কাছে ন্যায্য মূল্যে এবং বিভিন্ন ফরমালি ফ্রি তাদেরকে আমরা কিভাবে পৌঁছাতে পারি, সেটি একটি টার্গেট নিয়ে আমরা যুবপাইকারিসেল.com নামে যেটি আমরা ইতিমধ্যে আমরা তৈরি করেছি, যেটি আসলে একটি সামাজিক ব্যবসা, যেখানে আমাদের যুবকরাই এবং খামারি ভাইরা এবং কৃষকরাই তারা একসাথে মিলে এতে কাজ করবে, আমাদের মন্ত্রণালয় তাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করবে। এটি আমরা ইতিমধ্যে 21শে মে আমরা শুরু করেছি, যেখানে আমরা এবার আম এবং লিচু দিয়ে এই সামাজিক ব্যবসাটি আমরা শুরু করেছিলাম, এবং এটি ব্যাপক সাড়া আমরা পেয়েছি। এবং যেখানে বাজারে অন্যান্য যারা
এই ধরনের অনলাইন বিজনেস করেন বা অন্যান্য যারা যেই দামে এই প্রোডাক্ট গুলো পান, সেখান থেকে আমরা আমাদের ইউথদেরকে কাজে লাগিয়ে অনেক কম পয়সায় ভালো প্রোডাক্ট, ভালো জিনিসগুলো, আম, লিচু থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আমরা কিন্তু আমাদের যারা আহ, মানে পণ্য কিনছেন তাদের কাছে আমরা কিন্তু তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এবং আমরা ইতিমধ্যে আমাদের টার্গেট রয়েছে এই আম লিচুর বাইরেও আমরা অন্যান্য প্রোডাক্টের দিক দিয়েও আমরা যাব। আমরা একটি ব্র্যান্ডিং এও চেষ্টা করছি যে আমাদের যুবকরা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তারা আত্মকর্মী হচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট তারা তৈরি করছে, কিন্তু প্রোডাক্টটা কোথাও তারা সেল করতে পারছে না। তাদের এই প্রোডাক্টে কোনো মানে সেই ধরনের মানে কোথায় বিক্রি করবে সেটাও তারা জানছে না। এই জন্য আমরা একটা যুব ব্র্যান্ডিং ও আমরা একটা কাজ করার চেষ্টা করছি। যুব কিচেন, আমরা এটা এই বিষয়ে একটা নতুন কনসেপ্ট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে ব্র্যান্ড শপ আমরা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে প্রাথমিকভাবে আমরা তৈরি করার একটা চিন্তা ভাবনা করছি, এবং পর্যায়ক্রমে সেটি আমরা জেলা পর্যায়ে অন্যান্য পর্যায়েও আমরা সেটা পৌঁছে দিতে পারবো। এবং আপনারা শুনে খুশি হবেন যেখানে এবং এই যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা সোশ্যাল ট্রেডার্স, স্টোর কিপিং, কৃষি পণ্য ওয়াশিং, আমরা প্যাকেজিং থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ এবং পরিবহনেও ব্যবস্থা, আমরা এই প্রসেসিং প্ল্যান্টও আমরা তৈরি করার একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি, এবং যেটির মাধ্যমে এগুলো করে আমরা সেটাকে বাজারজাত করার জন্য আমরা ইউথদেরকে কাজে লাগিয়ে, আত্মকর্মীদের কাজে লাগিয়ে আমরা এই কাজটি করার চেষ্টা করছি, যেখানে আমরা প্রায় 50 লক্ষ যুবক খামারি কৃষক সরাসরি বা ইনডিরেক্ট উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করছি। এবং ভবিষ্যতে আমাদের আরো কার্যক্রম গুলো আছে, সেগুলো আমি হয়তো শেষের দিকে আমি সুযোগ পেলে আবার এই বিষয়টি আলোকপাত করব। আমরা ভার্চুয়ালি অনেক কাজ করছি, যেটি ভার্চুয়ালি যেটি আমি পরবর্তীতে আমার আলোচনার মধ্যে আমি সেটি তুলে ধরবো। ধন্যবাদ। রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ। এবং আপনি যথার্থভাবে বলেছেন যে কোভিড-19 পরিস্থিতি একটি অভাবনীয় একটি পরিস্থিতি, যেটা আমরা কখনোই চিন্তা করিনি। এবং শুধুমাত্র তাই নয়, এখন বর্তমানে বাংলাদেশের জন্য একটি প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যাতে আমাদের এই বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের মানুষও কিন্তু এফেক্টেড হয়েছে। স্বাভাবিকভাবে এটা সবচেয়ে বেশি এফেক্ট করে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী এবং তার পাশাপাশি যুবক তরুণরা যারা শিক্ষার্থীদের রয়েছেন, তাদের একটা বড় রকমের তাদের কাছে তাদের উপরে প্রভাব পড়ে। যারা এডুকেশন সিস্টেম থেকে বেরিয়ে এসে কর্মসংস্থানে যারা সংযুক্ত হতে চায়, তারাও ব্যাপক রকমের সামাজিকভাবে অনেকটুকুই তারা ঘাটতির মধ্যে রয়েছে। এমন একটি পরিস্থিতিতে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এবং আপনার মন্ত্রণালয় পাইকারি.com এর এই যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং আশা করি যে এই উদ্যোগের মাধ্যমে আপনারা তরুণ উদ্যোক্তাদের আরও বেশি করে আপনারা বাহবা দিতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, এবং সেখানে গিয়ে আমরা একটা ব্যাপক রকমের ভূমিকা আগামী ভবিষ্যতে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে দেখব। স্বাভাবিকভাবে বাংলাদেশের আসলে এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের তরুণ নেতৃত্বে যারা রয়েছেন এবং যারা আইকন হিসেবে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আজকের প্যানেলের অন্যতম জাহানারা আলম। আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনি বাংলাদেশ ওমেন ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ছিলেন, এবং স্বাভাবিকভাবে আপনার পরিচিতি এবং আপনার জনপ্রিয়তা সবাই জানেন। তো আপনি আপনার জায়গা থেকে এই কোভিড-19 পরিস্থিতিতে কীরকম উদ্যোগ নিয়েছেন এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আপনার যুবক তরুণদের কেমন করে আপনারা উৎসাহ অথবা আপনি উৎসাহ দিতে চান, আপনার কাছ থেকে জানতে চাই। থ্যাংক ইউ স্যার। যখন করোনা শুরু হয় তখন আমরা অস্ট্রেলিয়া থেকে ওয়ার্ল্ড কাপ খেলে ফিরে আসি দেশে, সেটা মার্চের 4 তারিখে। এসে আমরা বুঝতে পারি নাই যে কোভিড-19 এভাবে করে আমাদের দেশে স্প্রেড আউট হবে। আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম তখন খুব মারাত্মক ভাবে সিকিউরিটি চেকিং এটা সেটা হচ্ছিল, যে চায়না থেকে আসছি কিনা আমরা বা ঘুরেছি কিনা। ওখান থেকে আসার পরে আমার একটু যে আমাকে হোম কোয়ারেন্টাইন করতে হবে 14 দিনের, ততদিনেও এত বেশি করে সংক্রমণটা ছড়ায় নাই। পরবর্তীতে যখন এটা আরো মারাত্মক আকার ধারণ করলো, তখন দেখলাম যে আমাদের দেশে অনেক সংগঠন আছে যারা স্বেচ্ছাসেবী সংগঠন, যারা অসহায় মানুষদেরকে সাহায্য করে। সেদিক থেকে তারা যেমন এগিয়ে এলো, তার পাশাপাশি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় 27 জন ক্রিকেটার
তারা একটা ফান্ড তৈরি করলো তাদের স্যালারি, 1 মাসের স্যালারির অর্ধেক দিয়ে। তো আমি ভেবেছিলাম যে হয়তো ওমেন্সদেরও ইনক্লুড করবে, তো যেহেতু করেনি ওমেন্স ক্রিকেটারদের, তো আমি তখন ডিসাইড করি যে ঠিক আছে, আমি আমার স্যালারির 1 মাসের স্যালারির অর্ধেক আমিও কেন না, জি। তো ওমেন্সদেরও ইনক্লুড করবে, তো যেহেতু করেনি ওমেন্স, ঠিক আছে আমি আমার স্যালারির 1 মাসের আমি যদি সাহায্য করতে পারি দিচ্ছি। তো আসলে এই লকডাউনে আছি, পুরোপুরি লক অবস্থায় ছিলাম যে সবাই খুব সাহায্য করছে, আর এতে করে অনেকের উপকারও হচ্ছে। তো ওই দিকটা চিন্তা করে আমার প্রায় 3 থেকে 4 দিন লেগে যায়, কারণ আমার কাছে ম্যানপাওয়ার ছিল না, আমি ঢাকায় একাই ছিলাম, আমার এক কাজিন ছিল শুধু। তো সবকিছু মিলিয়ে এক গ্রোসারি শপারের সহায়তায় আমি প্রায় চেষ্টা করেছি যে 50 থেকে 60টা ফ্যামিলিতে সাহায্য করার জন্য, একটা তাদের জন্য দুদিনের খাবারের সাহায্য হয়। এবং পরবর্তীতে চেষ্টা করেছি যে আমার খুলনার এলাকায় কিছু ফ্যামিলি 14-15 দিনের বা 20 দিনের কিছু ফ্যামিলিকে সাহায্য করার, ওনাদের উপহার সামগ্রী, চাল ডাল দেওয়ার জন্য। এবং কিছু ক্যাশ অর্থ আমি দেওয়ার চেষ্টা করেছি আরো কয়েকজনকে আমার সামর্থ্যের মধ্যে। কারণ আমি মনে করি, এবং পরবর্তীতে এটা আমি আমার সোশ্যাল সাইটে, আমার ফেসবুক পেজে আমি এটা শেয়ার করি। আমার বিশ্বাস ছিল যে অ্যাটলিস্ট আমাকে দেখে যদি আরো কিছু মানুষ এগিয়ে আসে, যাদের সামর্থ্য আছে, তারা যদি এগিয়ে আসে, তাহলে হয়তো কিছু অসহায় মানুষ আর ক্ষুধার জন্য বাড়ির বাইরে যেতে হবে না। কারণ তখনকার সময়ে এমন পরিস্থিতি ছিল যে বাড়ির বাইরে যাওয়া মানে সংক্রমণটা আরো বেশি করে বাড়ানো এবং পরিবারকেও ঝুঁকির মধ্যে ফেলা। আর আমাদের দেশে আমার মনে হয় যে একটা বড় অংশ যারা কিনা ডেইলি ইনকাম বেসিসের উপর চলে এবং ডেইলি আর্নিং করে, যারা জাহানারা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনাদের মতো আমাদের দেশে যারা আমার মনে হয় যে আইকন একটা বড় রয়েছেন, অংশ ফিজের উপর চলে এবং আপনাদের মতো ডেইলি যারা আইকন খাবারটা তৈরি রয়েছেন, হয় না, বা আপনাদের তারা থেকে এবং আমরা মানুষ আরো সম্ভাবনার জায়গা এবং উদ্দীপনার জায়গা থেকে আমরা কথা শুনতে চাই। পাশাপাশি একটু, যেহেতু আপনার ভিডিও স্ট্রিমিংটা আমরা দেখতে পাচ্ছি না, যদি একটু আবার দয়া করে একটু আপনি আবার সংযোগ হতে পারতেন, তাহলে আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকতাম। আপনার কাছে আমরা আবার ফেরত আসব। বাংলাদেশ একটি বৈচিত্র্যময় একটি দেশ। এই দেশে ভিন্ন জাতি, ভিন্ন আকারের মানুষ, আমরা সকলে মিলে কিন্তু একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমরা বসবাস করি। আজকে বৈচিত্র্যময় এই বাংলাদেশের নানা জাতি ও নানা শ্রেণী পেশার মানুষ, আমরা সকলে মিলে বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি, এবং বিশেষ করে এই কোভিড-19 তার প্রতিফলন আমরা দেখেছি যে সকলে যেটা জাহানারাও বললো, যে যাদের যা সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়েই কিন্তু সরকারের পাশাপাশি এসে দুস্থ মানুষের সাথে আমরা সংযুক্ত হয়েছি। স্বাভাবিকভাবে আজকের এই পর্যায়ে আমরা এই বৈচিত্র্যময় বাংলাদেশকে নিয়ে একটি আমরা অডিও ভিজুয়াল দেখব, এবং পরবর্তীকালে আমরা আমাদের আবারও প্যানেলিস্টের কাছে যাব। এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে পিস নেটওয়ার্ক আমরা একটা চালু করেছি, সেই পিস নেটওয়ার্কের একটা শর্ট আমরা অডিও ভিজুয়াল দেখব। চাই সবাই সুস্থ থাকুক, দেশটা ভালো থাকুক, এইটাই চাই। আমরা মানসিক শান্তি চাই। চাই না আমরা ধর্মান্ধতা, আমরা আমাদের একটি শর্ট অডিও ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি। এই সমাজ ব্যবস্থাকে, আমাদের এলাকার পরিবেশকে, কিংবা আমাদের পরিবারকে চাই একটু শান্তি চাই। আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, সোশ্যাল সিকিউরিটি চাই। আমরা চাই পড়াশোনা করুক, শিক্ষিত হোক। চাই সবাই সুস্থ থাকুক, দেশটা ভালো থাকুক, এইটাই চাই। আমরা মানসিক শান্তি চাই। চাই না আমরা ধর্মান্ধতা, আমরা সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে চাই। আমরা কারো প্রতি অবহেলা চাই না। সহাবস্থানে চাই সুখী সমাজ। আমরা সবাই মিলে সব উৎসব পালন করতে চাই। আমরা প্রায় 5,30,00,000 যুব সমাজ। আমাদের হাতে দেশের বর্তমান ও ভবিষ্যৎ। বাংলাদেশ মানে 12 মাসে 13 বার। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের ভালোবাসার মূল ভিত্তি। ধর্ম, বর্ণ, জাতির ঊর্ধ্বে জাগরে নবীন প্রাণ, তোমাদের অভ্যুদয়ই হবে সব বিরোধের অবসান। আমরা তরুণরা চাইলেই পারি। সম্ভাবনাগুলোকে আমরা কিন্তু দেখতেছি না। আমরা আজকে
জেলার, বিশ্ববিদ্যালয়ের বা বিভাগের পিস অ্যাম্বাসেডর হয়ে একটা টেকসই নেটওয়ার্ক করতে চাই। ইউনিটি ইজ আইডেন্টিটি প্ল্যাটফর্মে বৈচিত্র্যের ঐক্যতানে একটা সুস্থ বাংলাদেশ গড়তে এখনই রেজিস্ট্রেশন করো। আমরা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটা দেখলাম এবং সেখানেই বলেছে যে ডাইভার্সিটি ইজ ইউনিটি এবং ইউনিটি ইজ ডাইভার্সিটি, অর্থাৎ বাংলাদেশের ভিন্ন মতের, ভিন্ন পেশার, ভিন্ন তরিকার মানুষ সকলকে নিয়ে ধর্মবেশী নির্বিশেষে আমরা সকলে অসাম্প্রদায়িক চেতনাকে নিয়ে বাংলাদেশে কাজ করি এবং সেই উদ্যোগেই কিন্তু এই নেটওয়ার্কটি আমরা চালু করেছি। আমি এখন মূলত বাংলাদেশের ডেভেলপিং পার্টনার হিসেবে ইউএনডিপি দীর্ঘদিন ধরে কাজ করছে। বাংলাদেশের ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব সুদীপ্ত মুখার্জি, তার কাছে আমার প্রশ্ন যে ইউএনডিপি কোভিড-19 সিচুয়েশন এবং পোস্ট কোভিডকে নিয়ে তার কি চিন্তা ধারণা রয়েছে এবং স্বাভাবিকভাবে যুব সমাজকে নিয়ে কিভাবে সক্রিয়ভাবে সমাজের শান্তি ও সহনশীলতা বৃদ্ধিতে তারা কাজ করতে চায় সেটা নিয়ে তার আলোকপাত একটু আমরা কাইন্ডলি তার কাছ থেকে শুনতে চাই। জনাব সুদীপ্ত মুখার্জি। ধন্যবাদ নাইম। সবাইকে প্রথমে শুভ সন্ধ্যা, শুভ জন্মাষ্টমী, সালাম আলাইকুম জানাই। আমি কিন্তু বাংলা আর ইংরেজি মিশিয়ে বলবো, কেন আমার এইটা সরাসরি ইউএনডিপির ফেসবুক পেজ আর ওয়েবসাইটেও হবে, সেজন্য অনেকে যারা বাংলা বলে না, আমার মতো বঙ্গ সন্তান নয়, তারাও কিন্তু যাতে বুঝতে পারে সেজন্য আমাকে বাংলায় ইংলিশ নিয়ে বলবো। আমি প্রথমেই বলতে চাই যে আমি দুটো পার্ট নিয়ে বলবো। আমি একটা গ্লোবাল একটা ভিউ নেবো আর তারপরে একটা বাংলাদেশের ভিউ নেবো। আমি 2020 is an interesting year. 2020 is not just a COVID year, but 2020 is also the 150th year of the Mahatma Gandhi. আমি কেন তার কথা বলছি, কারণ 1947 সালে যখন মানে there was a lot of মহাত্মা গান্ধী কিন্তু এই দেশে ছিলেন। 15ই আগস্টে উনি ভারতবর্ষের দিল্লিতে ছিলেন না, উনি নোয়াখালীতে ছিলেন, because he wanted to basically make sure that to promote peace and diversity together, and he has been one of the greatest champions of both peace and diversity. And let me start with a quote from him. He said, "I do not want my house to be walled in on all sides and my windows to be stuffed. I want the culture of all lands to be blown about my house as freely as possible, but I refuse to be blown off my feet." 2020 is also the year of the pandemic. এবং it is just reminding us যে এই যে উনি যে বলেছেন সবকিছু আমাদের মানে let us keep all the borders and boundaries open. We don't do that in 2020. We make sure that there are visas for and passports which are required when one crosses the border. But at the same time, we also know the world is plagued by borderless, passportless problems. আমরা গ্লোবাল টেরোরিজমকে আটকাতে পারি না, আমরা কোভিডকে আটকাতে পারি না, আমরা ক্লাইমেট চেঞ্জকে আটকাতে পারি না। These are all connected problems and they cannot be held back with these are called passportless problems. And keeping in mind that there's a role of youth in all of these global problems, about exactly 5 years ago, 2015 সালে, the United Nations Security Council passed a resolution called 2250 on youth, peace and security. And that particular historic resolution actually recognized the positive contribution of young people in efforts for the maintenance of and promotion of peace and security. Because we recognize that youth can not just be affected and impacted by the lack of peace and security, but can be positive agents of change. And at this particular moment, I cannot stop thinking যে আজকের এই সবাই যারাই আছে তারা সবাই কিন্তু যুবক। সে নাইম রাজাকি হোক, জাহিদ রাসেল হোক, মোহাম্মদ মহসিন হোক বা জানার হোক, except for me.
I'm the only old man sitting in this particular panel and speaking with you, but I can promise you I'm young at heart. And if you go by the WHO new definition of youth, I could possibly fit in with you. But unfortunately, at the time when young people should be striving to reach their full potential, COVID-19 has struck us. And this particular generation of young people, আমরা মানে আলোচনা শুরু হওয়ার আগেই মহসিন জাহানাকে প্রশ্ন করলো যে সে প্র্যাকটিস শুরু করেছে কি করেছিল, সে বললো যে সবাইকে আলাদা আলাদা প্র্যাকটিস হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট লকডাউন জেনারেশন। It's a very unfortunate thing. This is the first lockdown generation which is disrupting every aspect of people's lives. আর আমি মোটামুটি ভাবে বলতে পারি যে not only everybody is affected, but young people are affected more than others. They are off school, they are off colleges. আমাদের ডিজিটাল ডিভাইড যেটা ছিল তারা অনেক বেশি বেড়ে যাচ্ছে। যারা those who can afford the internet can get some education, those who cannot afford the internet cannot get education. যারা কলেজ থেকে বার হচ্ছে তারা কিন্তু চাকরি পাওয়ার সুযোগ এখন নেই, সবকিছু বন্ধ। যারা বিদেশ থেকে মাইগ্রেন্ট, the honorable minister spoke about migrants who are returning back to not just Bangladesh. The same problem is there in all of South Asia, whether it's Pakistan, India, everywhere. They have no clear, predictable prospects for return. And our own survey shows that if you look at the average age of the migrants, this is about in the mid-30s, so they still qualify for young people. Given that situation, what is and should be done, and that's something that I'm going to speak about. Just to give you some figures to place where we are, in 2020 alone, 2020 সালে, there are almost 2 billion young women and men who are in the age group 10 to 24. But if I increase it to 10 to 35, this could be almost 3 billion people, almost half, 50% of the global population. And of them, more than 90% live in countries such as India and Bangladesh and Pakistan. These are developing countries. 1 in every 4 young people are affected by violence or armed conflict. Young people around the world are striving for peace, for justice, for inclusion, for gender equality and human rights. Their aspirations, their views and demands need to be heard. Their potential must be harnessed and their plights need to be addressed. And I think what is happening, what COVID is doing, is making it even worse. With COVID-19 likely to further deepen the inequalities in society, to mass school closures, আমি যেটা বললাম যে এডুকেশন পাচ্ছি না, স্কুলে যেতে পারছি না, কলেজ যেতে পারছি না, strengthening young people's prospects to create their own livelihood will be key to sustaining peace and community resilience, to lifting the burden of being young. Investments in building young people's skills must be designed in ways to promote both a culture of peace and opportunity. They must be given the opportunity to make a meaningful difference and to be an actor of peace. Governments, and I'm speaking to the Honorable Minister now, governments can no longer afford to discard youth engagement in their policy and programmatic responses to COVID-19-induced new normal. We need to seize the moment to embrace youth-led action for systemic change. আমরা দেখেছি, in fact, if you ask me, all the amazing responses that I've seen in society, whether it's online buying, the minister was mentioning about the online marketplace that they're trying to create for young people, whether it's online marketplace or all the kind of apps that are going around, these are all young people's creations, and we must harness that. Young people at the same time must be given the necessary tools to co-design programs that enable them to thrive socially and economically as agents of change. And I think there are 2-3 things that I'm going to mention, particularly for the Honorable Minister to consider. And I want to also assure him that in all of this, we're not just advocating to him, but we are also equally advocating to the rest of the world. Make digital Bangladesh 3 times faster. You know,
we have to increase internet access and cell phone time. এই মুহূর্তে we cannot afford to actually let the digital divide widen. Bangladesh has done wonders in terms of digital Bangladesh, and we must make that a reality for everyone. We must prioritize television and radio communication. And last one, which is very, very important, given the fact that people are spending too much of time on social media, we must closely monitor social media disinformation. Fake news, disinformation is actually the perfect recipe for creating problems. In fact, let me proudly say this, and we've been doing this in Bangladesh, despite the fact that the whole world was surprised when 1st of July happened in 2016. Our own studies showed, and I say this with a certain degree of confidence, our own studies showed that very little of social media from Bangladesh was involved in fake news or hate speech. So we already have a very good baseline, and we must protect that baseline and get better. We must protect compared to the rest of the world. Now, closer home, I think there is a need for us to actually make sure that young people who are actually rising to the occasion. I mentioned about online. You mentioned about online marketplace. We mentioned about all kinds of apps being created. There are lots of television programs that are happening on education. সংসদ টেলিভিশনকে চেঞ্জ করা হয়েছে, A2I এর মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা চলছে, and even if you look at Vidyananda, for example, this is a completely young people's organization which is doing amazing work in terms of giving food at Aktakai. They are trying to reach out. I've even heard of organizations which are reaching out not just to human beings, but to make sure that even cats and dogs are taken care of. And this is an amazing thing which is happening. So youth are taking major actions to maintain and ensure peace. Let's help them do that, to maintain tolerance, social harmony amidst all this chaos. They are supporting the front lines. They're supporting COVID patients. They're supporting affected families, boosting the morality and spirit of communities in lockdown. This is something that we need to affect. আমি গান বাংলার একটা প্রোগ্রামে জয়েন করেছিলাম। বেশিরভাগ যারা পার্টিসিপেন্ট ছিল amazingly talented musicians. They are mostly young people who are doing that. And we have conducted a living survey on COVID-19 socioeconomic impacts, and basically we notice that the impact on youth is disproportionately high, because we have created a burden for them which they have to bear for a much longer time. আজকে যদি আমাকে বাংলাদেশকে ঋণও নিতে হয় বেশি, চোকাতে হবে তাদের কিন্তু. So we have to keep that intergenerational burden that we are passing on to young people. They are young people with lots of energy, and keeping them at home, not allowing them to go out, is also creating lots of psychological tensions and problems that we need to be careful and need to be care about. But at the same time, there is good news. And the good news is that most of the young people, or quite a large number of the young people that we surveyed, are basically turned out to be members of a community or an association which is actively taking part in the COVID response. So young people are frontliners in the response, and we need to harness that. And finally, and I want to mention this, that I started my speech with a comment from Mahatma Gandhi, and I want to finish it with Mahatma Gandhi as well. A quote from the Mahatma, and he said that as you involve young people to go forward to repair and rebuild the world, they must resolve, and I'm speaking to young people, with the rest of the panelists, we say all young people, to avoid 7 social sins. 7 social sins. One is politics without principles. Second is wealth without work. Third is pleasure without conscience.
Fourth is knowledge without character. Fifth is commerce without morality. Sixth is science without humanity. And the last one, and I say this particularly after because we just celebrated Eid, worship without sacrifice. We must avoid all these sins. So I wish you all, I will wait for the next round of questions, but I wish you all a completely safe and healthy and very productive times ahead. I want Jahanara to again go back to Australia or India or West Indies or England or South Africa to go and play cricket and make us very proud. And so should Mohsin do the same thing. And I want the Honourable Minister also to be leading from the front to show that young people of Bangladesh can actually make a difference to the rest of 8 billion people on the planet. Thank you very much. জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ভেরি থটফুল অ্যান্ড ভেরি স্ট্রং মেসেজের জন্য এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার সাথে ইউএনডিপি বাংলাদেশ অনেক দিন ধরেই আমরা একসাথে কাজ করছি এবং আশা করছি এই কোভিডকে কেন্দ্র করে আজকে আমাদের যে উদ্যোগ এবং কোভিড পরবর্তীকালে যেসব উদ্যোগ থাকবে সেখানে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা পাবো। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে হুইল চেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং আমাদের সকলের সুপরিচিত হুইল চেয়ার ক্রিকেট টিমের ক্যাপ্টেন মোহাম্মদ মহসিন। মহসিন, আপনাকে এখানে স্বাগত জানাচ্ছি। মহসিনের কাছে প্রশ্ন থাকবে যে কোভিড-19 মোকাবেলায় কার কার কাছ থেকে কেমন করে আপনারা সহযোগিতা পেয়েছেন এবং পাশাপাশি উই অলসো টেক অ্যান্ড উই অলসো গিভ, দিস ইজ আ রেসপন্সিবিলিটি, রাইট? সো সেখানে আপনারাও কেমন করে এই কোভিড-19কে মোকাবেলা করে ফিজিক্যালি চ্যালেঞ্জ কমিউনিটি যারা রয়েছেন তাদের সাথে কেমন করে কাজ করার আপনারা সুযোগ পেয়েছেন? মহসিন, খুবই সংক্ষেপে। ধন্যবাদ স্যার। আজকের প্রোগ্রামের অতিথি আমাদের মাননীয় মিনিস্টার জাহিদ হোসেন রাসেল স্যার এবং সুদীপ্ত স্যার এবং নাইমিত স্যার এবং আমাদের ক্রিকেটার জাহানারা আপা, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। তো আসলে করোনা যখন শুরু হলো তো ওই সময়টাতে চিন্তা করলাম যে আমাদের কমিউনিটিতে যারা আছে সবচেয়ে কিন্তু তারা একটু সবচেয়ে অবহেলিত। তো ওই সময়টাতে আমি আমার পরিচিত যারা আছে এবং ফেসবুকে যারা পরিচিত আছে তাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো পরবর্তীতে হচ্ছে বিভিন্ন তাদের শেয়ার করা হচ্ছে, তারা বিভিন্ন ধরনের সাপোর্ট গুলো আমাদেরকে করলো। তো ওই সাপোর্ট গুলো হচ্ছে আমাদের টঙ্গী এরিয়াতে এবং ঢাকার বাইরে আমরা প্রায় 4000-এর অধিক প্রতিবন্ধী মানুষকে আমরা সাপোর্ট দিয়েছি এবং আমাদের মন্ত্রী মহোদয়ের সহায়তায় আমরা রোজার ঈদের আগে প্রায় 300 থেকে 400 প্রতিবন্ধী মানুষকে আমরা কিন্তু আমাদের টঙ্গীতে ওই সময়টাতে আমাদের মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। প্রায় 300 থেকে 400 প্রতিবন্ধী ফ্যামিলিকে কিন্তু মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে কিন্তু আমরা এই সহায়তা দিতে পেরেছি। তো এইভাবে আমরা আমাদের কমিউনিটিতে যারা পিছিয়ে পড়া আছে দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু কাজ করতেছে, বাট আমাদের মতো ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা কিন্তু ওইভাবে তাদের সেই খাবারটা কিন্তু নিতে পারছে না। তো তারই ধারাবাহিকতায় যে আমি মোটামুটি কাজ করতেছি বিভিন্ন স্পোর্টস নিয়ে, তো সেই চিন্তা ভাবনা থেকে আর কি যে সিচুয়েশনে তাদেরকে কিছুটা হেল্প করা। আর বিশেষ করে এই সংকট মোকাবেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের সহায় কিন্তু আমাদের বেশ কিছু প্লেয়ারও কিন্তু অলরেডি সেই সহায়তাটা পেয়েছে। তো এই সংকট মোকাবেলায় ভাবে চেষ্টা করতেছি যে আমাদের কমিউনিটিতে যারা আছে তাদেরকে একটু সাপোর্ট করার জন্য। জি স্যার। মহসিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আবার ফেরত আসবো আমরা এই পর্যায়ে মাইনর ব্যান্ডের লিড ভোকালিস্ট পিঙ্কি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি তো স্বাভাবিকভাবে ক্রিয়েটিভ অঙ্গনে আপনারা ব্যান্ড করেন এবং আপনাদের ফিমেল ব্যান্ড হিসেবে আপনাদের খুবই পরিচিতি রয়েছে। আমরা যতটুকু জানি যে গতবারও জয় বাংলা কনসার্টেও আপনারা পারফর্ম করেছেন। সো আপনার কাছে প্রশ্নটা থাকবে যে এই করোনাকালীন অবস্থাতে এই কমিউনিটিতে কি কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কি কি সমস্যা সৃষ্টি হয়েছে, পাশাপাশি আপনি কি ধরনের উদ্যোগ নিজেই নিয়েছেন এই করোনাকে মোকাবেলা করার জন্য, করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য, এবং একজন শিল্পী হিসেবে এবং ইউথ হিসেবে কিভাবে এই ডাইভার্স ইউথ কমিউনিটিতে শান্তি ও সম্প্রীতির জায়গায় আপনারা কাজ করতে উৎসাহ প্রকাশ করেন? ধন্যবাদ ভাই আপনাকে। আমি এফ মাইনর ব্যান্ডের লিড ভোকালিস্ট। আমরা এই করোনাকালীন সময়ে আমাদের কমিউনিটিতে সরাসরি সংযুক্ত থেকে কাজ করতে পারিনি আসলে, কিন্তু আমরা সব রকম প্রচারণার জন্য, সব রকম কাজ চালিয়ে যাওয়ার জন্য
নিজেরা উদ্যোগ নিয়েছি এবং অন্যদের উদ্যোগের সাথে আমরা সংযুক্ত হয়েছি। যেমন আমরা যে ফান্ডিংয়ের জন্য ফান্ড রাইজিংয়ের জন্য আমরা অনলাইনে শো করেছি বেশ কয়েকবার, এবং সেটা থেকে যে ফান্ড আসছে সেটা দিয়ে আমরা আমাদের একদম প্রত্যন্ত এলাকাগুলোতে করোনাকালীন সময়ের জন্য যাদের কাজকর্ম বন্ধ হয়ে আছে, যারা বাইরে বের হতে পারছে না লকডাউন পরিস্থিতির জন্য, তো আমরা তাদেরকে ত্রাণ দিয়েছি। এরকমই বেশ কিছু কাজ করেছি করোনাকালীন সময়ে। তারপর হচ্ছে যেন সবাই সমানভাবে মানে ভালোভাবে থাকতে পারে এবং সবাই যেন সমানভাবে সবার মতো বাঁচতে পারে, সবাই সবার মতো যেন সব সুযোগ সুবিধা পায়, সেইগুলো আমরা একটু চেষ্টা করেছি, যদি যথেষ্ট হয় নাই, কারণ আমরা হচ্ছে লোকবল কম ছিল আমাদের, এগুলোই আর কি। হ্যাঁ, তারপরও আমার মনে হয় যে আমরা কোভিড-19 এবং সুদীপ্তদা উনি বলেছেন যে 2020 আসলে একটি বিশেষ একটি বছর, পাশাপাশি বাংলাদেশের জন্য একটি বিশেষ বছর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। আমাদের অনেক পরিকল্পনা ছিল, এই পরিকল্পনার মধ্যে কিন্তু আপনারা আমরা যারা সকল রকমের পেশাজীবী রয়েছে আমরা কিন্তু সকলেই অনেক পরিকল্পনা করেছিলাম, কিন্তু এই অদৃশ্য একটি মহামারী কোভিড-19 কিন্তু সকল জিনিস রুখে দিল। কিন্তু আমি একটু সংযোজন করতে চাই যে জাতির পিতার ডাকে কিন্তু 7 কোটি মানুষ কিন্তু স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং তার মুখ্য ভূমিকা রেখেছিল তরুণ এবং যুব সমাজ। এই তরুণ এবং যুব সমাজ কিন্তু অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি জাতির একটি পরিচিতিকে কেন্দ্র করে এই তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে। এই কোভিড-19ও কিন্তু এমন একটি মহামারী, এবং এই মহামারীতে আপনাদের মতো থেকে শুরু করে জাহানারা, মহসিন থেকে শুরু করে রাসেল ভাই, সুদীপ্ত দা থেকে শুরু করে অসংখ্য মানুষ, তারা কিন্তু যা তাদের ছিল সব কিছু নিয়ে কিন্তু দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ওনার উদ্যোগে সরকার সেই কাজগুলো করেছে, কিন্তু সরকারের পাশাপাশি বিশেষ ভূমিকা রেখেছে এই তরুণ যুব সমাজ। এটা কিন্তু আমাদের একটি বড় অর্জন এবং ইতিবাচকভাবে কিন্তু বাঙালি জাতিকে এই মহামারী থেকে উত্তোলন হওয়াতে আমাদের বিশেষ করে এই তরুণ সমাজের ভূমিকাটা আমরা আরো বেশি করে দেখতে পাচ্ছি। এবং সুদীপ্ত দা বলেছেন যে দিস ইজ আ ইউথ লেড রেজিলিয়েন্স আমাদের ক্রিয়েট করতে হবে, ডাইভার্সিফাইড একটি কমিউনিটিকে আমাদের কিন্তু সবার কাছে ছড়িয়ে দিতে হবে। এবং বিশেষ করে আমি এটার সাথে সংযুক্ত করব যে রাসেল ভাই বলেছেন যে তারা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে অনেক রকমের উদ্যোগগুলো তারা নিয়েছেন, কিন্তু পাশাপাশি এই যে তরুণ সমাজ তাদের কাজই হচ্ছে যে মাঠে ঘাটে দৌড়াবে, তারা উদ্দীপনার মধ্যে দিয়ে, তারা ইনোভেশনের মধ্যে দিয়ে কাজ করবে, কিন্তু সেখানে কিন্তু তাদের কিন্তু এই চলাচল থেকে শুরু করে সকল জায়গায় বিঘ্নতা ঘটেছে এবং তারা বাসায় কিন্তু সীমাবদ্ধ রয়েছে। এখানেও কিন্তু একটা মেন্টালি কিন্তু তারা একটি প্রেশারের মধ্যে রয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু আমাদের অনেকটুকু কাজ করার দরকার রয়েছে। এবং এইখানে ডিজিটাল বাংলাদেশের যেই যাত্রাটা শুরু করা হয়েছিল 2009 সাল থেকে, আজকে কিন্তু সেটার সুবিধা আমরা পাচ্ছি এবং সুজিতদা সেটা যথার্থভাবে বলেছে, ইট নিডস টু কন্টিনিউ অ্যান্ড নট অনলি কন্টিনিউ, ইট নিডস টু কন্টিনিউ 3 to 4 folds ইনক্রিজড আমাদের গতিতে, যেন আমরা এই অপরচুনিটিও এই মহামারীর মধ্যেও কিন্তু অপরচুনিটি সৃষ্টি হয়েছে, এই মহামারীর এই মধ্যে এই অপরচুনিটিকে যেন আমরা তরুণ সমাজের কাছে নিয়ে যেতে পারি। আমরা দ্বিতীয় সেগমেন্টে চলে যেতে চাচ্ছি। আলোচনার দ্বিতীয় পর্বটা হচ্ছে ইনক্লুসিভ সোসাইটি অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ দিস সোসাইটি। এই বিষয়ে আলোচনা করতে আমি প্রথমেই যথাক্রমে এই আবার পিঙ্কির কাছে আসছি যে আমরা এবং পিঙ্কি, জাহানারা এবং মহসিন তিনজনের কাছেই আমরা আসব যে এই ইনক্লুসিভ সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্ট এই বাংলাদেশকে কি কি ধরনের চ্যালেঞ্জ এবং কি কি গ্যাপ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে পিঙ্কির সাথে শুরু করব, তারপরে আমরা জাহানারার কাছে এবং মহসিনের কাছে যাব। কি কি চ্যালেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি? চ্যালেঞ্জ যদি বলতে যাই, আমাদের যে পরিস্থিতি এখন দেশে সৃষ্টি হয়েছে সেটার জন্য আসলে সব রকম অসুবিধারই সৃষ্টি হয়েছে। যেমন আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা ঠিকমতো নেটের
সুবিধাটা পায় না, যার কারণে আমরা এই যে এই মহামারীর সময়ে যতগুলো সোশ্যাল সাইটগুলোতে যতগুলো সচেতনতা সৃষ্টি করা হয়েছে, যত মানে কিভাবে মানে মানুষকে সচেতন থাকতে বলা হচ্ছে, সব কথা বা সব সুবিধার কথাগুলো কিন্তু আমাদের এলাকাগুলোতে পৌঁছায় নাই। তো সেক্ষেত্রে আমার যেটা গেপ মনে হচ্ছে মানে যোগাযোগটা আসলে। ওকে, সো স্বাভাবিকভাবে আপনি বলতে চাচ্ছেন যে ইন্টারনেট এবং অফকোর্স ডিজিটাল কানেক্টিভিটিটার সেখানে প্রসারটা আরো বেশি করে এবং কোয়ালিটি সম্পূর্ণ কানেক্টিভিটি নিশ্চিতকরণ করলে তাহলে আমরা সোশ্যাল ইনক্লুসিভনেসের জন্য যে এই সামাজিক সচেতনতা সৃষ্টি করতে আমরা যেসব কার্যক্রমগুলো করি সেগুলো আরো গতিশীল করা যাবে। আমরা জাহানারের কাছে যাচ্ছি, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইনক্লুসিভ সোসাইটি এবং ইউথ ডেভেলপমেন্টের জন্য বর্তমানে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল উদ্দীপনার মধ্যে দিয়ে, সেখানে আপনিও একজন ক্রিকেটার হিসেবে কি কি চ্যালেঞ্জ আপনারা দেখেন বর্তমান প্রেক্ষিতে এই কোভিডকে কেন্দ্র করে? জাহানারা। জাহানারা, আপনাকে শোনা যাচ্ছে না, মাইকটা মিউট থাকতো, একটু আনমিউট করবেন প্লিজ। দুঃখিত, ধন্যবাদ স্যার। আমিও ওনার সঙ্গেই সুর মিলাবো যে আমার মনে হয় ফার্স্টে যে সচেতনতা বৃদ্ধিটা যেটা ঢাকাতে দেখা যাচ্ছে, বিশেষ করে ঢাকার বাইরের যে সিটিগুলো আছে, বড় বড় সিটি, 8টা সিটি টোটাল, এই সিটিতেও দেখা যাচ্ছে অনেকে কিন্তু মাস্ক ব্যবহার করছে না, যেটা আমরা বর্তমানে এই সিচুয়েশনটা ফেস করার জন্য ফার্স্ট স্টেপ আমাদের। এবং তার পাশাপাশি গ্রাম অঞ্চলে উনি যেটা মেনশন করলেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু সবাই এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে একদম নিচ্ছে না। তারা মনে করছে যে করোনা কোনো ব্যাপারই না, আসতে হবে চলে যাবে, এটা কোনো ফ্যাক্ট না। তো এই যে সচেতনতা বৃদ্ধি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তাদের কাছে পৌঁছে দেওয়া। তার একটা মাধ্যম হতে পারে তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট বা টিভির মাধ্যমে নিউজগুলা পৌঁছে দেওয়া। তো সব দিক থেকে মিলে এটা একটা বড় চ্যালেঞ্জ মনে হয় আমার কাছে। আরো একটা যে বিষয় সেটা হচ্ছে চিকিৎসা সেবা, যেটা গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা বিভিন্ন জেলায়ও কিন্তু দেখা যাচ্ছে যে এই কোভিড-19 এর সময়টাতে বিশেষ করে যে অনেকে অসুস্থ হচ্ছে, তারা বুঝতে পারছে না তারা আসলে করোনা আক্রান্ত কিনা। তো সেখান থেকে দেখা যাচ্ছে সংক্রমণটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। একটা সময় যখন তারা বুঝতে পারছে তখন তারা হয়তো হসপিটালে যেতে পারছে না বা ওইভাবে করে চিকিৎসা সেবাটা পাচ্ছে না। তাদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি এখন আমরা, এবং তার সঙ্গে ওষুধটা পৌঁছে দেওয়া। এবং তার পাশাপাশি আমার কাছে মনে হয় যে আর্থিক দিক থেকেও আমরা পুরো বাংলাদেশ অনেকটা ফল ডাউন হতে পারে, বিকজ অফ আমি ঢাকায় অবস্থান করেছিলাম করোনাকালীন সময়ে, আমি দেখেছি এবং অনেক নিউজেও দেখেছি অধিকাংশ বাড়িতে বাড়ি ভাড়া না দেওয়ার কারণে সবাই ঢাকা ছেড়ে চলে গিয়েছে। তো এদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িওয়ালারাও, এবং তার পাশাপাশি যারা ভাড়াটিয়া ছিল তারা কিন্তু অনেকে কর্মসংস্থান হারিয়েছে। সেই ক্ষেত্রে তারা হয়তো ফ্যামিলি বা বাড়ি ভাড়া না চালাতে পেরে তারা কিন্তু হয়তো যার যার অবস্থানে যেখানে থাকে, গ্রামে বা যেখানে থাকে সেখানে ফেরত দিয়েছে। তো এই যে অনিশ্চয়তার মধ্যে তারা আছে একটা আর্থিক দিক থেকে, যে তারা যে কর্মসংস্থানের মধ্যে ছিল, যে কর্ম করতো, অনেক আছে ফ্লোটিং বিজনেস করে, ভাসমান বিজনেস করছে, ব্যবসা বাণিজ্য করছে, তো তারা কিন্তু তাদের বিজনেস গুলো আবার ফেরত পাচ্ছে না, বা সেটা আবার শুরু করতে গেলে তাদের আবার ইনাফ পুঁজি নিয়ে ব্যাক করতে হবে, সেটা কি তাদের কাছে আছে, এটাও একটা প্রশ্নের বিষয় রয়ে যায়। এবং তার পাশাপাশি যারা স্টুডেন্ট ছিল, যারা করোনার আগে যারা পড়াশোনা করতেন, আমাদের কিন্তু বেশ সমাজের একটা অংশ যুব সমাজ। জাহানারা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমরা আবারও আসবো। মহসিনের কাছে প্রশ্ন রাখার আগে আবার বলে রাখতে চাই যে পিঙ্কি, জাহানারা এবং মহসিন যেসব চ্যালেঞ্জগুলো বলছে সেটার প্রেক্ষিতে আমাদের ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুদীপ্তার কাছে আমাদের প্রশ্নটা এর পরবর্তীকালে থাকবে। মহসিন, তুমি বলো, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস that we see in terms of building an inclusive society and youth development? জি স্যার, ধন্যবাদ স্যার। তো আসলে এই করোনা সংকট মোকাবিলাতে আমি বিশেষ করে যে চ্যালেঞ্জটা ফেস করছি, দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্ন ধরনের বার্তা যদি দিতে যাই, যেমন হচ্ছে আপনার আমি বিভিন্ন ধরনের মার্কিং গুলো করছি, দূরত্ব বজায় রেখে আপনার দোকানে আসেন, এবং হচ্ছে আপনার
বিভিন্ন পত্রিকার ভিতরে তার লিফলেট গুলো বিভিন্ন ধরনের প্রচারণামূলক বার্তাগুলো তাদেরকে পৌঁছে দিয়েছে। বাট দেখা গেছে যে আপনার মানুষ কিন্তু এটা শুনতে যাচ্ছে না। বিশেষ করে যেমন আমার এলাকাতে একজন করোনা রোগী অলরেডি পেশেন্ট ধরা পড়েছে, বাট দেখা তাদের ফ্যামিলির লোকজন ঘর থেকে বেরোচ্ছে। তো তাদেরকে যখন বলতে গেলাম যে আসলে আপনারা একটু ঘরে থাকেন, আপনাদের কি কি প্রয়োজন, ওগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দিবে। তো দেখা গেছে যে এটা কিন্তু হিতে বিপরীত হয়েছে, বাট তারা কিন্তু বিভিন্ন ধরনের ভাবে আমাকে এবং আমার সাথে যারা ছিল তাদের কিন্তু হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আমাদেরকে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে মানুষ ওইভাবে নিতে চাচ্ছে না আর কি। তো এই প্রবলেমগুলো প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু বিশেষ করে আমি আমার এলাকাতে ফেস করেছি। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে যেমন আমাদের ইয়াং জেনারেশন যারা ভলেন্টারি ভাবে কাজ করতেছি, তো আমি মনে করি যে আসলে প্রত্যেকটা সেক্টরে যেমন আমাদের সবচাইতে এই করোনা সংকট মোকাবিলাতে নার্স, ডাক্তার, পুলিশ তারা কিন্তু সেভাবে কাজ করে যাচ্ছে। তো তাদের একটা প্ল্যাটফর্ম আছে। আমরা যারা ইউথ, যারা স্বেচ্ছাসেবী সংগঠন তারা কাজ করতেছি, তো আমাদেরকে যদি কোনো একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে, যেমন দেখা যাচ্ছে আজকে আমার যদি কিছু হয়, দেখা গেছে যে ওইভাবে যদি আমি সাপোর্টটা ইনশিওর করা থাকে, তাহলে আমাদের মনে হয় যে কাজ করতে আমার জন্য বেটার হবে আর কি। তো এটাই হচ্ছে স্যার। মহসিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুদীপ্ত দা, আপনার কাছে ওদের থেকে যে চ্যালেঞ্জগুলো নেওয়া, অফকোর্স আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ। সো মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ আনতে হবে, তারা মাস্ক পরতে হবে। তারা শুধুমাত্র মাস্ক পরবে যে তাদের নিজেদের স্বাস্থ্য রক্ষার জন্য সেটা নয়, অন্যকেও প্রোটেক্ট করার জন্য মাস্ক পরা। পাশাপাশি তারা যেটা বলছে যে কানেক্টিভিটি ইনশিওর করা। আবার বলছে ওরা যে কমিউনিটি ভলেন্টারিজমের জায়গা থেকে যেসব কাজগুলো করছে সেখানে ওদের যদি কোনো কিছু হয় তাহলে সেখানে কেমন করে সাপোর্ট স্ট্রাকচারটা থাকবে। তো আপনার কাছেও আমার সেখানে প্রশ্নটা থাকবে, সো হাউ ডু উই অথবা হাউ ডাজ ইউএনডিপি think in terms of, or what are the capacity they may have to support this community? পাশাপাশি এরপরে রাসেল ভাইয়ের কাছেও যাব, মন্ত্রণালয়ের থেকে কি কি পরিকল্পনা নেওয়া যেতে পারে। সুদীপ্ত মুখার্জি। স্যার মাইক্রোফোনটা অন করুন, একটু আনমিউট করতে হবে। Sorry, very sorry for that. Thank you, Naim, and thank you to all previous speakers for raising some very important issues. And I'm very glad that you've kept the Honorable Minister the last speaker, because he has to answer the toughest questions. But let me start by saying that, we are looking at youth as both who are impacted, and therefore in whatever analysis that we do, whenever we are looking at the impact of the COVID-19 on young people, we are basically looking at how it affects different communities, and particularly young people, young women, young men, young people with disabilities, young people in rural areas, young people in urban areas. They're all very different. Please do not treat the youth as one common homogeneous group. Each one has their own very specific requirement. That's the first thing. If you ask Jahana today, and who stays in Dhaka city, her biggest concern, among other things, might be just the security of going out alone at night. If you ask Mohsin today, he will tell you that the fact that you have a city which is not all buildings and not barrier free is a problem today. So we need to differentiate between different types of youth and don't put them in one homogeneous group. So that's number one. And we are encouraging more and more data collection, helping organizations such as the Bangladesh Bureau of Statistics to collect information which basically speaks to the individual and very specific needs of young people. That's number one. Number two, we also want to be playing a very serious advocacy role. আমরা এই যে এখন সোশ্যাল ইকোনমিক রিকভারি ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করছি, সেখানে কিন্তু 18 মাসের ফ্রেমওয়ার্ক, এটা 5টা পিলার আছে এর মধ্যে, এবং একটা পিলার হচ্ছে অন হেলথ, একটা পিলার হচ্ছে অন social access to social basic services and social protection. The third one is on small enterprises and how do you make small enterprises and micro enterprises revive. The fourth one is on the macroeconomic impacts and also how do we work with multilaterals. And the final one is on peace and social cohesion.
But in all of this, we are actually one of the major consultees. The people that we are discussing are young people, and young people of all types. As I mentioned, we are speaking to young people because we are doing it not only because we want to understand the impacts on them and be able to devise solutions or advocate on their behalf to the government or to development partners, but also because we believe that young people have all the capacities and the creative powers to come up with solutions. The world belongs to young people. In fact, I'm at the cost of mentioning this again and again because this is very cliched in some ways. I've heard this in the past. Earlier, আমি যখন বড় হচ্ছিলাম, young people would be considered the future. Of recent times, and I think I heard the Honorable Minister also in the past saying young people are not just the future, they are the present. We have to see them as solution providers of the present. And that is creating avenues for them is what agencies such as UNDP would do. In fact, let me announce, since we are on public media right now, just before we started the program, I actually spoke with both Mohsin and with Jahanara to see whether they would like to be brand ambassadors for UNDP Bangladesh. We want people like them to come and speak on behalf of everybody. So I personally would keep my eyes and ears open, not just be giving pronouncements. I want to hear from young people and be able to help them take all of us forward. Thank you very much, and over to the Honorable Minister to answer all the tough questions. সুদীপ্ত দা, আপনাকে বিশেষ করে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। অফকোর্স মহসিন এবং জাহানারা দুজনকেই অভিনন্দন জানাবো। দে আর ভেরি আইকনিক ফিগার আমাদের ইউথদের জন্য, এবং they have to lead by examples, and this is one of the challenging moments in our lifetime. আমি বলবো যে এই COVID-19 পরিস্থিতি অস্বাভাবিক একটি পরিস্থিতি, এবং সেখানে গিয়ে কিন্তু as you said and I repeat again যে it has to be a youth led resilience that needs to actually take the lead in terms of tackling COVID-19 এবং সমসাময়িকভাবে ভবিষ্যৎ পরিক্রমা নিয়েও কিন্তু তাদের ভূমিকাটা আমরা আরও বেশি করে জানবো। অফকোর্স রাসেল ভাইয়ের কাছে সুদীপ্ত দা যেটা বললো যে টাফ কোয়েশ্চেন্স, যে যুব ক্রীড়া মন্ত্রণালয় একটি ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ অর্থাৎ সকল ভিন্ন মতের মানুষকে নিয়ে সকল একটা সামাজিক বেষ্টনীর জায়গা থেকে এই ইউথ ডেভেলপমেন্টকে নিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর একটি বাংলাদেশ, একটি সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি। এটার একটি মুখ্য ভূমিকা আপনি রাখছেন। বিশেষ করে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারা কিন্তু ইউথ পলিসি অ্যাকশন প্ল্যানের কয়েকদিন আগেই গ্যাজেট হয়েছে, সেটাও একটা বড় আমাদের চ্যালেঞ্জ থাকবে এটার ইমপ্লিমেন্টেশন পার্টটায়। তো আপনার কাছে শুনতে চাই কেমন করে আমরা এই অথবা আপনার কাছে কেমন রকম আলোচনার মধ্যে বিশেষ পরিক্রমা অথবা পরিকল্পনা আছে নাকি যেটা দিয়ে আমরা এই COVID-19কে কেন্দ্র করে ইউথদের সংযুক্ত করতে পারি? রাসেল ভাই। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর সবাই বলেছেন, শেষে সুদীপ্ত দাও অত্যন্ত সুন্দর বলেছেন। আমাদের মহসিন, জাহানারা, পিঙ্কি সহ সকলে তাদের মতামত ব্যক্ত করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে এই যে একটা পরিস্থিতি, COVID-19 পরিস্থিতি, এই ধরনের একটা পরিস্থিতি আমাদের জীবনে আসবে বা আমরা এটাকে ফেস করব, আমরা কখনোই কল্পনাও ভাবি নাই যে এভাবে সারা পৃথিবীর মানুষ একসাথে ঘরে বন্দী হয়ে যাবে, এটি কিন্তু আমরা কখনো ভাবিনি। যার কারণে এর ফলে কোনো পূর্ব প্রস্তুতিও আমাদের ছিল না যে এই ধরনের একটা পরিস্থিতিতে কি করা উচিত। তারপরেও আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে ধাপে ধাপে আমরা সকলের মতামত নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন পর্যায় পর্যন্ত আমাদের সকল আমাদের যেভাবে আমি যে সংগঠন গুলো বলেছি, যুব ইউথ অর্গানাইজাররা যেভাবে কাজ করেছেন, আমাদের বিভিন্ন বিদেশি যারা সংস্থা আছে যেমন UNDP থেকে শুরু করে সকলেই, তারাও কিন্তু তাদের পক্ষ থেকে বিশাল ধরনের সাপোর্ট আমাদের এই COVID-19 বাংলাদেশে আমাদের জন্য করেছে। আসলে এই তরুণদের আমাদের যেহেতু জাহানারা যে কথাটি বললে যে আমাদের অনেক ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থায় বা গ্রামে গঞ্জে যারা থাকেন তারা
স্বাস্থ্য ব্যবস্থা হয়তো ঠিক মতো তারা পান না বা তারা জানতেই পারেন না। তবে এই ক্ষেত্রে হবে কি, এই কোভিড-19টি যেটি আমাদের মহসিন বলল, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমার সচেতনতা, যে আমি কবে আমি রোগে আক্রান্ত হব এটা নিয়ে না বসে থাকে আমরা কিভাবে এর থেকে মুক্ত থাকতে পারবো, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং এটি যেহেতু এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, কোনো ধরনের ওষুধ আবিষ্কার হয়নি, এই জন্য সবচেয়ে বেশি মানে এর থেকে দূরে থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রধানতম কাজ। এবং এখান থেকে কিভাবে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো, যে নাইম একটু আগে বললো যে মাস্ক যেটা আমরা পরার যে বিষয়টি, সেটি শুধু নিজে সুস্থ থাকা না, নিজেদের পরিবারকেও কিন্তু সুস্থ রাখা। আমি মাস্ক ছাড়া আমি বাইরে ঘুরে আমি বাসায় এসে বাসার সকলকে আক্রান্ত করে দিলাম, পাশাপাশি আমাদের সমাজের অনেককে আমরা আক্রান্ত করলাম, দেখা গেল একজন থেকে কয়েকশো মানুষ, কয়েক হাজার মানুষ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের মধ্যে সচেতনতা গুলো তৈরি করতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কনসেপ্ট রয়েছে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা, যেটি কিন্তু একটা ব্যাপক আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের অনেক ধরনের মানে আমাদের যারা তৃণমূল পর্যায়ে, গ্রাম অঞ্চল পর্যায়ে, তারা কিন্তু এর ফলে কিন্তু তারা অনেক উপকৃত হয়েছে। এবং এখানে প্রায় 100-র অধিক কিন্তু মানে যেটি ঔষধ আমাদের কিন্তু সরবরাহ করা হয়। এবং এটি প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে কিন্তু এই ধরনের চিকিৎসালয় আছে, বড় বড় আমাদের প্রত্যেকটা উপজেলা হাসপাতাল রয়েছে, জেলা হাসপাতাল রয়েছে। তবে এটা ঠিক আছে, কিন্তু এখন বর্তমান যে অবস্থাটা আপনি দেখেন যে এটি মূলত এখন এমন মনে হচ্ছে যে আমি আমার এলাকায় টঙ্গী গাজীপুরে যদি আমি যাই, তাহলে মনে হয় না যে এই ধরনের কোনো ভাইরাস আছে বলে মনে হয় না। হ্যাঁ, মনে হচ্ছে যে সব স্বাভাবিক হয়ে গেছে, যেভাবে মাস্ক ছাড়া সব ঘুরে বেড়াচ্ছে, যেভাবে সবাই বলে যে সেলুন হচ্ছে একটা মানে ভালনারেবল জায়গা যেখান থেকে ছড়িয়ে যেতে পারে। আমি সেলুনের যিনি চুল কাটছে তার মুখেও মাস্ক নাই, যে কাটাচ্ছে তার মুখেও মাস্ক নাই। হ্যাঁ, এই ধরনের যে একটা অসচেতনতা, এটি থেকে আমাদের আসলে বেরোতে হবে। আমাদেরকে নিজে সুস্থ থাকতে, অন্যদেরকে সুস্থ রাখতে হলে এই জিনিসগুলো আমাদেরকে আসলে সচেতনতা বেশি তৈরি হতে হবে। পাশাপাশি আমাদের সুযোগ সুবিধা, আপনারা জানেন যে প্রথম কোভিড-19 যখন আসলো তখন যেভাবে আমরা একটা হিমশিম খাচ্ছিলাম, এখন কিন্তু তার থেকে পরিস্থিতি অনেক ভালো। এখন আক্রান্তের সংখ্যাও একটু কম রয়েছে, এবং সেটা তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে যে মানুষ মানে আগে থেকেই নিজেকে তৈরি রাখতে পারছে যে এই কোভিড-19 হলে আমি কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারবো। যাই হোক, এই বিষয়গুলোকে করার জন্য আমরা সরকার পক্ষ থেকে সব রকম প্রচেষ্টা এখনো অব্যাহত রেখেছে। আপনারা জানেন যে একটার পর একটা ক্রাইসিস আমাদের হচ্ছে। আমাদের একটা আমফান নামে একটি ঘূর্ণিঝড় আমাদের মোকাবেলা করতে হয়েছে, আমাদের বন্যাকে এখন মোকাবেলা করতে হচ্ছে, পাশাপাশি কোভিড-19 তো আছেই। তো এই সবকিছুকে মিলিয়ে আমাদের আসলে আমরা কাজ করে চলেছি। আপনারা যেটি নাইম বললো যে এই তরুণদেরকে কিভাবে আর উন্নয়নের জন্য অন্তর্ভুক্ত করে সমাজের উন্নয়ন তথা তরুণদের উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা আমাদের মন্ত্রণালয় নিয়েছে। আমি মনে করি যে আমরা 2017 সালে আমরা কিন্তু যুবনীতি আমরা করেছি। এর ফলে এই যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে আমরা পরিকল্পনাও কিন্তু আমাদের গ্যাজেট হয়ে গেছে। আমরা ন্যাশনাল ইউথ কাউন্সিলও বাস্তবায়নের জন্য গত কয়েকদিন আগে আমরা সভা আমরা করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিও কিন্তু চূড়ান্ত সভা আমরা করে অনুমোদন আমরা ইতিমধ্যে করে দিয়েছি। এবং আমরা পাশাপাশি আমাদের যে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো করে যাচ্ছি। আপনারা সবচেয়ে বড় জিনিস বুঝতে পারবেন যে এই যে ক্রাইসিসের মুহূর্তে, এই ক্রাইসিস মুহূর্তেও কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে অনেক ধরনের কার্যক্রম হাতে নিয়েছি, যেটা আমরা জানি যে কয়েকদিন আগে আমাদের ঢাকা ওয়াইসি ইউথ ক্যাপিটাল আমরা কিন্তু ঢাকায় উদ্বোধন করেছি, যেখানে 75টি দেশের 1200-র অধিক ইউথরা কিন্তু এই কনফারেন্স অংশগ্রহণ করেছিল। এখানে আমাদের সুদীপ্ত দাও সেখানে মূল্যবান মতামত ব্যক্ত করেছিলেন, এবং ওনারা আমাদের পার্টনার ছিলেন। তো এই যে সামগ্রিক যে প্রেক্ষাপট আমাদের এই কোভিড-19 বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস যেটাই হোক না কেন, এরপরও আমাদেরকে আসলে এগিয়ে যেতে হবে। আমাদের বাধা বিপত্তিগুলোকে পেছনে ফেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর জন্য আমরা আসলে আমাদের সকল পক্ষ থেকে আমরা কাজ করে চলেছি। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় ইতিমধ্যে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সীমিত পরিসরে
আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে সীমিত পরিসরে আমাদের খেলাধুলাকে এবং প্রশিক্ষণ কার্যক্রমগুলো আমরা চালু করেছি, যেটা যেহেতু উন্নত বিশ্ব অনেক জায়গায় এখন চালু হয়ে গেছে খেলাধুলা এবং প্রশিক্ষণ কার্যক্রম, এই কারণে আমরাও এটি ইতিমধ্যে আমরা চালু করতে সক্ষম হয়েছি। এবং আশা করি যেহেতু এখনো এটি মানে একটা সচেতনতা যাদের মধ্যে আছে তাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো আমরা করতে চাচ্ছি। যাই হোক, আমি সুদীপ্তদার আরেকটি যে বিষয়টি, যেহেতু এখন অনলাইনে সবাই একটু বেশি নির্ভর হয়ে গেছে, সবাই মোবাইল, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে গেছে, যার ফলে ফেক নিউজ এবং ফেসবুক খুললে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে দেখা যায় যে সারাদিন হচ্ছে এই ধরনের ফেক নিউজ গুলো মোকাবেলা করতে হচ্ছে। এবং তরুণ সমাজগুলো কিন্তু তারা কিন্তু এই ধরনের বিভ্রান্তির কারণে তারা কিন্তু খুবই দুর্ভোগের শিকার হচ্ছে। এবং আরেকটি যে বিষয়টি হচ্ছে, এর ফলে আমরা আসলে কোনটি সত্য কোনটি মিথ্যা, এবং দেখা যাচ্ছে যে অনেক সত্য ঘটনাকেও তারা এমন ভাবে মানে ম্যানিপুলেট করছে, তার ফলে কিন্তু এটি আমরা তরুণ সমাজে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে আরেকটি ব্যাপার আমি একটু শেয়ার করতে চাই, যে আমরা ইতিমধ্যে আমাদের এই করোনাকালীন সময়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা, তরুণদের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সুযোগ সৃষ্টির জন্য ইতিমধ্যে আমরা একটি প্রজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে ভার্চুয়াল ট্রেনিং সেন্টার আমরা নির্মাণ করতে একটা প্রজেক্ট আমরা দাঁড় করাচ্ছি, যেখানে আমাদের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যারা তরুণ জনগোষ্ঠী রয়েছে তারা স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে আউটসোর্সিং এবং কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আউটসোর্সিং এ কিন্তু আয় করার একটা সুযোগ তৈরি হবে, যার ফলে কিন্তু আমরা কর্মসংস্থানে আমরা সৃষ্টি করতে পারবো। এবং সবচেয়ে বড় যে ক্রাইসিসটা এটাই কিন্তু, যে জানার একটু আগে বললো যে বাসা ভাড়া না দেওয়ার কারণ মানুষ এখন অনেকেই বেতন পাচ্ছে না বা কর্মহীন হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু মানুষ শহর থেকে গ্রামে চলে যেতে বাধ্য হচ্ছে। এই ধরনের মানুষদেরকে কিভাবে ঘরে বসে আমাদের যারা মেয়েরা আছেন তারা কিন্তু আসলে ঘরে বসে অন্য কোনো ধরনের কাজ করার সুযোগ পায় না, এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে তারা ঘরে বসেই কিন্তু অনেক ধরনের আয় করার সুযোগ পাবে, যেটা আমরা আসলে করে যাচ্ছি। আসলে এত প্রশ্ন এসেছে, কোনটা রেখে কোনটা উত্তর দেব, আর অনেকগুলোই ভুলে গেছি, যার কারণে আসলে উত্তরও সেভাবে পুরোটা হয়তো আসেনি। তারপরে আমি নাইমকে বলবো যদি এর মধ্যে কোনোটা বাদ গিয়ে থাকে তাহলে আমাকে একটু ধরিয়ে দিলে আমি বাকিটাও বলতে পারবো। রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে মূলত যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলোর মোটামুটি সবই উত্তর আপনি দিয়েছেন। পাশাপাশি আমি একটু বলতে চাই যে অফকোর্স ইউএনডিপি ভিন্ন ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন কমিউনিটির সাথে কিন্তু কাজ করে থাকে। আমি একটি ইউথ প্ল্যাটফর্ম, ইয়াং বাংলা প্ল্যাটফর্মের কনভিনার হিসেবে রয়েছি। স্বাভাবিকভাবে সেই জন্য আমি জানি যে ওমেন সেফটি ইন পাবলিক প্লেস নিয়েও কিন্তু আমরা তাদের সাথে কাজ করছি। দিজ আর ভেরি কি অ্যাসপেক্টস যেগুলো নিয়ে আমাদের কিন্তু সকলকে কিন্তু ধরে কাজ করতে হবে। যুবকরা মন্ত্রণালয়ের থেকে আরও বেশি করে আমরা এরকম ইনক্লুসিভ একটি কমিউনিটি ডেভেলপ করার জন্য আমরা কিছু আমরা পদক্ষেপ গ্রহণ করতে দেখেছি, এবং সেটা আমরা সাধুবাদ জানাই। এবং পাশাপাশি সেটা কন্টিনিউ যেন করা হয় এবং আরও বেশি স্কেল আপ যেন করা হয়, সেই জন্যও কিন্তু রাসেল ভাইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে। পাশাপাশি বলতে চাই যে এই ডিজিটাল ওয়ার্ল্ডে এবং কোভিড-19কে কেন্দ্র করে কিন্তু আমাদের বর্তমানে যেটা নতুন একটা টার্মিনোলজি সবাই ইউজ করে, দিস ইজ দ্য নিউ নর্মাল। অ্যাপারেন্টলি দিস ইজ দ্য নিউ নর্মাল। এই নিউ নর্মালকে কেন্দ্র করে যদি আমাদের আগাতে হয়, সেই ক্ষেত্রে উই নিড টু ক্রিয়েট মাস কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু পজিটিভ কনোটেশন, পজিটিভ মেসেজিং এবং পজিটিভ প্রোগ্রামসগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু টার্গেট করতে হবে। এবং টার্গেট কাদেরকে করতে হবে, সেই জন্য আমাদের একটি স্বাভাবিকভাবেই আমাদের সমস্যা রয়েছে, ডেটা নিয়ে সমস্যা রয়েছে, এবং সুনির্দিষ্টভাবে ডেটা সংগ্রহ করা, যেটা নতুন করে কারা আবার দরিদ্র সীমারেখার নিচে গেল, আবার নতুন করে কর্মহীন কারা হলো, যুবক তরুণরা কোন জায়গায় কেমন করে প্রভাবিত হয়েছে অথবা কেমন করে এফেক্টেড হয়েছে, যদি আমরা সেটা সুনির্দিষ্টভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা টার্গেটেড অ্যাপ্রোচ আমরা গ্রহণ করতে পারবো। এবং টার্গেটেড অ্যাপ্রোচ গ্রহণ করা মানেই হচ্ছে আমরা একটা দিকে আমরা অ্যাডভোকেসি করব, আর একটা দিকে আমরা যুবক তরুণদের কিন্তু তরুণ সমাজকে কিন্তু সম্পৃক্ত করব, এবং সেখানে ভলেন্টিয়ারিজম ইজ আ বিগ অ্যাসপেক্ট। সেই ভলেন্টিয়ারিজমের জায়গায় কিন্তু তাদেরকে অনুপ্রেরণা যোগানো। আমি এখন পিটিআইবি প্রজেক্ট, ইউএনডিপির প্রজেক্ট, এই প্রজেক্টের
প্রজেক্ট অফিসার সিদ্ধার্থ গোস্বামীকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ডিজিটাল পিস মুভমেন্টের ক্ষেত্রে যুবকদের অংশগ্রহণ সম্পর্কে আপনি কি মনে করেন, এবং ইউএনডিপি বাংলাদেশের আয়োজনে পিস টক ক্যাফে কি বিষয় নিয়ে কাজ করছে, এই বিষয়ে আপনার আলোকপাত সংক্ষেপে শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ নাইম ভাই আমাকে ইনভাইট করার জন্য। ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ আওয়ার অনারেবল স্টেট মিনিস্টার, মিনিস্টার অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, Jahid Ahsan Russell MP sir, our very own Sudipto Dada, Mohsin Bhai, Jahanara Alom Appa, and Pinky Chiran. যেটা নাইমা যেটা বলছিলেন যে হচ্ছে আমাদের প্রজেক্টটা যেটা নিয়ে আমরা কাজ করি, ডিজিটাল পিস মুভমেন্ট, আমাদের অনারেবল স্টেট মিনিস্টার স্যার কিছুক্ষণ আগেই একটা কথা বলছিলেন সুদীপ্ত দাদাকে, যে ফেক নিউজ নিয়ে হচ্ছে এখন একটা আমরা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। তো মূলত এই ধরনের যে অনলাইনে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেইটাই আমরা কাউন্টার করার জন্য কাজগুলো করে যাচ্ছি আর কি। ডিজিটাল পিস মুভমেন্টে আমরা দেখতে পাই যে অনেক সময় অনলাইনের ফেক নিউজ এবং মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের কারণে হচ্ছে অফলাইনে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে আর কি, যেটা আমাদের শান্তি সৌহার্দ্যর ক্ষেত্রে হচ্ছে বাধা হিসেবে কাজ করে। তো মূলত আমরা সেইটাকে কিভাবে কাউন্টার করা যায় সেটা নিয়ে কাজ করা। আর একটা ব্যাপার হচ্ছে যে তরুণদেরকে নিয়ে শুধু কাজ করা না, আমরা চেষ্টা করি তরুণদেরকে দিয়ে কাজ করানো। আমাদের এই ডিজিটাল পিস মুভমেন্টের আন্ডারে আমরা বেশ কিছু কাজ করে থাকি। আপনারা সম্ভবত জেনে থাকবেন বেশ একটা পপুলার আমাদের প্রোগ্রাম যেটা হচ্ছে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ। 2016 সাল থেকে আমরা এই প্রোগ্রামটা করে আসছি। আমাদের সাথে আইসিটি মিনিস্ট্রি আছে শুরু থেকেই, এটার সাথে ফেসবুক ছিল, এটার সাথে মাইক্রোসফট ছিল, এটার সাথে গুগল ছিল। আমরা বেশ সাকসেসফুল এই প্রোগ্রামটা করছি, যেখানে কিনা বিভিন্ন ধরনের তরুণ নানা প্ল্যাটফর্ম থেকে তারা আসছে তাদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে কিভাবে আমরা একটা শান্তি সৌহার্দ্যের সমাজ গঠন করতে পারি সেই জায়গাটা থেকে আমরা কাজ করছি। এবং আরো একটা প্রোগ্রাম আমরা করে থাকি যেটা হচ্ছে পিস টক ক্যাফে আমরা বলি আর কি, যেখানে শুধুমাত্র আমরা যে তরুণদেরকে নিয়ে কাজ করছি তেমনটা না, এটার পাশাপাশি সমাজের যারা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ আছেন, যারা শিক্ষা দিচ্ছেন, একাডেমিশিয়ান, যারা মিউজিশিয়ান, আর্টিস্ট, তাদেরকেও নিয়ে আসা, তারা কি ভাবছে বর্তমান সময় সম্পর্কে, তরুণদের সম্পর্কে, এবং তরুণরা আসলে কি রকম একটা সমাজ গঠন করতে চায় সেই মেসেজগুলো হচ্ছে তাদেরকে যেন দিতে পারে, সেইটা আমরা দেওয়ার চেষ্টা করি হচ্ছে এই পিস টক ক্যাফের মাধ্যমে। দিস ইজ দ্য কাইন্ড অফ দ্যাট কজি একটা আড্ডার মতো একটা জায়গা যেখানে কিনা সবাই খুব মন খুলে আড্ডা দিতে পারে এবং তাদের ভাবনাগুলো তুলে ধরতে পারে। এবং আমরা আরো কিছু ইনোভেটিভ কাজ করে থাকি যেটা কিনা হচ্ছে তরুণদের জন্য পপুলার, সেটা হচ্ছে যে একটা ডিজিটাল লিটারেসি চ্যালেঞ্জ। আমরা যে প্রশ্নটা বারবার মানে যে পয়েন্ট বারবার তুলছি, অনারেবল স্টেট মিনিস্টার স্যার বলেছেন যে ফেক নিউজটাকে কিভাবে আমরা কাউন্টার করতে পারি। আসলে ডিজিটাল লিটারেসিটা একটা বড় ল্যাকিং এই ক্ষেত্রে আর কি। সো ডিজিটাল লিটারেসিটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে কিন্তু এই ধরনের যে প্রবলেমগুলো আমরা দেখতে পারি সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ওভারকাম করা সম্ভব। যে অনেক সময় আমরা অনেক কন্টেন্ট না বুঝে না জেনে শেয়ার করে থাকি যেটা কিনা ইম্প্যাক্ট খুব বাজে রকম হয়ে থাকে আর কি। সেইগুলোকে কিভাবে আমরা চিহ্নিতকরণ করতে পারি এবং ইউথদের মাঝে সেই লার্নিং গুলো দিতে পারি, সেটার জন্য আমরা ডিজিটাল লিটারেসি চ্যালেঞ্জ করে থাকি। আমাদের গত বছরে যদি আমি একটা ডাটা দিই যে জাস্ট 2019-এ আমাদের যে কন্টেন্ট গুলো আমরা ডেভেলপ করেছি মোর দ্যান 17 মিলিয়ন টাইমস হচ্ছে সেটা ভিউ হয়েছে, রিচ করেছে। এবং যেটা বললাম যে আমরা তরুণদেরকে যে এনগেজ করছি, প্রবাস কথা নামে আমাদের একটা প্ল্যাটফর্ম কাজ করে আমাদের সাথে ডিজিটাল লিটারেসি ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের উইনার হিসাবে। করোনাকালীন সময়ে তারা যে কন্টেন্ট ডেভেলপ করেছে জাস্ট 3 মাসে তাদের কন্টেন্ট প্রবাসী বাংলাদেশি যারা শ্রমিক ভাই বোনেরা আছে তাদের মাঝে এই ডিজিটাল লিটারেসি সম্পর্কে অ্যাওয়ার করার সম্পর্কিত এবং আরো অন্যান্য তথ্য বলি যেগুলো তারা শেয়ার করেছে, সেটা 18 মিলিয়নের চাইতেও বেশি বার হচ্ছে দেখা হয়েছে এবং শেয়ার করা হয়েছে তাদের কন্টেন্ট গুলো। সো ইউ ক্যান ইমাজিন দ্য ইম্প্যাক্ট। আর আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে কথা বলার, আমরা কালকে আমরা একটা প্রোগ্রাম করব ইন্টারন্যাশনাল ইউথ ডে কে সেলিব্রেট করার জন্য। আমরা আমাদের যে পিস টক ক্যাফে হবে ওইখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মূলত এটা আমাদের যে পিস টক ক্যাফেটা হচ্ছে অ্যাকশন স্পিডস ইউথ এঙ্গেজমেন্ট ফর এ বেটার টুমরো। সো
ইউথরা কিভাবে একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর আগামী তৈরি করতে পারে সেইটা নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে। এবং আরো একটা ব্যাপার, আমরা এই ইউথ ডেকে ডেডিকেটেড করে আমরা একটা রক সং রিলিজ করতে যাচ্ছি, যেটার প্রোমো আমরা আমাদের সাথে আজকে যারা দর্শক আছে তারা এখানে দেখতে পাবে কিছুটা। মূলত গানটার মূল থিমটা হচ্ছে দেশটা তোমারও, এবার দেশের হাল। তো এখানে শুধুমাত্র দায়িত্ব আমাদের একার না, সবারই দায়িত্ব। সবাইকে ধন্যবাদ। সিদ্ধার্থ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যেটা সিদ্ধার্থ বলেছে যে আগামীকাল হচ্ছে 12ই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে, এবং ইন্টারন্যাশনাল ইউথ ডে উপলক্ষে একটি থিম সং তৈরি করা হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রামে সেই থিম সংটা একটু দেখে যাব। চমৎকার একটি থিম সং হয়েছে, এবং যারা নির্মাতা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সর্বশেষে প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আমরা খুবই কম সময়ে থার্ড সেগমেন্টটা শেষ করতে যাচ্ছি। মূলত এই সেগমেন্টটায় ডিজিটাল বাংলাদেশ এবং পরবর্তী জেনারেশনের ভূমিকা, সেটা নিয়ে অনেকটুকু আমরা আলোচনা ইতিমধ্যেই করেছি। আমি এই সুযোগটা নিয়ে মূলত আমাদের যারা আজকে আলোচকবৃন্দ রয়েছেন তাদেরকে আমি 5 মিনিট সময় দেব তাদের সমাপনী একটি বক্তব্য দেওয়ার জন্য, এবং বিশেষ করে প্রথমে জাহানারার কাছে যাব, যে একজন নারী ক্রিকেটার হিসেবে বিশ্বে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনি আমাদের উদ্দীপনা দেখাচ্ছেন, আইডল হিসেবে আপনি ভবিষ্যতেও আরও কাজ করবেন, এটাই আমরা আশা করছি। তো শান্তি ও সম্প্রীতিকে কেন্দ্র করে একটি ইনক্লুসিভ সোসাইটি ডেভেলপমেন্ট করার জন্য আপনার কি কি পরামর্শ থাকতে পারে আজকের এই নতুন প্রজন্মের কাছে? খুবই সংক্ষেপে আপনি আপনার সমাপনী বক্তব্যটা দেবেন। জাহানারা। আমার মনে হয় জাহানারা আবার সংযুক্ত আমাদের সাথে হচ্ছে। আমি মহসিনের কাছে চলে যাই, তার পরবর্তীকালে আবার আসবো। মহসিন, তুমি বলো যে এই তরুণ সমাজের কাছে একটি ইনক্লুসিভ সোসাইটি করার জন্য আমাদের কি মেসেজিং, অথবা তোমার মেসেজিং কি থাকতে পারে, খুবই সংক্ষেপে। ধন্যবাদ স্যার। তো আসলে ইনক্লুসিভ সোসাইটি বলতে আমরা আসলে সকলকে নিয়ে একটা সুন্দর একটা সোসাইটি করতে চাই। তো আমি এটাই বলতে চাই যে আমাদের সমাজে আমাদের মতো ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে এবং পিছিয়ে পড়া যে সকল মানুষগুলো আছে, আমরা চাই যে আপনাদের পাশাপাশি আমরা আপনাদের সাথে এগিয়ে একসাথে কাজ করতে চাই, এবং আমাদের নিয়ে একটা সুন্দর ইনক্লুসিভ সোসাইটি আপনারা করবেন, এবং সকলের সহযোগিতা চাই যে আমরা যাতে করে সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে পারি। ধন্যবাদ। জাহানারা আবার সংযুক্ত হয়েছে। আপনার কি মেসেজ থাকতে পারে আজকে তরুণ সমাজের কাছে, যে আমাদের বাংলাদেশকে নিয়ে ভবিষ্যতে তারা কাজ করবে, কিরকম মানসিকতা নিয়ে তাদের আগানো উচিত, আপনি বলবেন প্লিজ, খুবই সংক্ষেপে। ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে আমরা যথেষ্ট মেন্টালি স্ট্রং, যেটা আমরা কোভিড-19 এই লকডাউনের বিগত 5 মাসে আমরা উপলব্ধি করেছি। সুতরাং আপনারা অনেক ভালো কাজ করছেন দেশের জন্য, পাশাপাশি আমরা ইউথরা আমরাও কন্ট্রিবিউট করতে চাই একটা সুন্দর সুস্থ সমাজ গঠনের জন্য। সুতরাং আমাদের বিশ্বাস যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করছি, এবং আমাদেরকে সেই সুযোগটা করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা একসঙ্গে সুন্দর সমাজ গড়ে তুলব। থ্যাংক ইউ আপনাকে। পিঙ্কির কাছে আসতে চাই, একজন ছাত্রী, একজন শিল্পী হিসেবে করোনাকালীন সময়ে তরুণদের জায়গা থেকে, আপনার কমিউনিটি থেকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আপনার থেকে কিরকম মেসেজ থাকবে আমাদের তরুণদের কাছে, যে তারা আজকে একটি শান্তি এবং সম্প্রীতির দিক দিয়ে তারা কেমন করে সমাজকে গঠন করতে পারে, খুবই সংক্ষেপে। শান্তি এবং সম্প্রীতির সমাজ গড়ার জন্য আসলে তরুণদের সবসময় এগিয়ে আসা উচিত, এবং এগিয়ে আসছেনও সবাই। তো এই এগিয়ে আশাটা অব্যাহত থাকুক, এবং করোনাকালীন সময়ে যুবকরা যে ধরনের কাজ করেছে সেই ধরনের কাজগুলো অব্যাহত থাকুক, তারা আরো বেশি এগিয়ে আসুক, এটাই আসলে বলা।
ধন্যবাদ আপনাকে। সর্বশেষে আমাদের খুবই প্রিয় দুইজন বক্তা সুদীপ্তদা এবং রাসেল ভাই রয়েছেন। আমি জানি যে সুদীপ্তদা he has mentioned that he is young at heart, and we do truly believe that he is young at heart and truly represents us, the younger generation. তো স্বাভাবিকভাবে তার কাছ থেকে কিছু ইন্সপিরেশনাল সমাপনী বক্তব্য এবং বিশেষ করে একটা ইনক্লুসিভ সোসাইটি, শান্তি ও সম্প্রীতির প্রবৃদ্ধি নিয়ে আমরা তরুণদের কেমন করে করব, সুদীপ্তদা। Thank you, Naeem, and thank you that you consider sort of I mentioned this, but you don't seem to have any contesting views on my youth status. So I'm one of you. So I'm very young at heart, and let me say three things which I think I've already mentioned before, but I'm going to underline three things. First is, let us not take youth as one homogeneous group. We accept the fact that, first of all, youth are disproportionately affected by the current crisis, and we need to recognize that. We need to recognize the fact that they have much longer stakes in the future, and they must be consulted. That's number one. Give them a voice. Secondly, as I told you, that we don't consider them a separate. So if I'm speaking with Janara, is going to be different. When I'm speaking with Mohsin, it's going to be different, because they represent completely different views, and we need to recognize them as such. And the third thing, and this is the most important thing I'm going to say, is that given the fact that today's world, the new normal, is all about technology, is all about innovation, and all that comes from young people, let them be part of the solution. They are going to be part of the solution. They're going to just give them the space, and they will create a world which is a much better place for us to stay in. In fact, let me again tell you, and I remember Russell was there with me in Cox's Bazar for the Youth Assembly 2020 earlier this year, and there I had mentioned one thing, which is basically, if you really look at young people today, and I'm speaking to a number of young people through this particular platform, they're not bothered about money. They're bothered about making a difference in society. They're bothered about give them the right opportunity, and they will actually live up to that opportunity and make a difference. So most young people, if you give them to choose between a comfortable life and lots of money, and a not so comfortable life but a wonderful life opportunity to make a difference, they will go for the latter. So let us create that opportunity for them. And on that score, I want to assure both Naeem as a parliamentarian and Russell as a minister that UNDP is with you. Thank you very much. Thank you so much, Shubhta, for your support. রাসেল ভাই, আপনার থেকে আমরা অনেক কিছু শুনতে পেরেছি, এবং শুনতেও আমাদের ভালো লাগে যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের মতো তরুণ নেতৃত্বের জায়গায় আপনারা সুযোগ পেয়েছেন এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ফোরফ্রন্টে নিয়ে আসার, এবং পাশাপাশি আজকাল এই ডিজিটাল যুগে যে ডিজিটাল পদ্ধতিকে ব্যবহার করে আপনারা অনলাইনেও যে আপনারা আপনাদের প্রোগ্রাম সাজিয়েছেন, সেই জন্য বিশেষ করে আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনার থেকে আপনার সমাপনী বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ নাইম, অত্যন্ত প্রাণবন্ত এবং সুন্দর আলোচনা হয়েছে, যেখান থেকে আসলে আমাদের ইউথরা অনেক বেশি উপকৃত হতে পারবে যদি এই বিষয়টিকে তারা এই বিষয়টা চর্চা করে। তা আমরা সবচেয়ে শেষে যদি আমি বলতে চাই যে আসলে যেই পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, এই পরিস্থিতিটি মোকাবেলা করতে আসলে কারো একার পক্ষে এটা সম্ভব নয়। সরকার বা আমরা যারা আছি বা অর্গানাইজার বা ইউথ বা আমাদের দাতা সংস্থা যারা আছেন, সকলে মিলে একত্রিতভাবে সম্মিলিতভাবেই আসলে এটিকে আমরা মোকাবেলা করব, যেটা আমরা এখনো করে যাচ্ছি। সম্মিলিত একটি প্রয়াসের মাধ্যমে এই কাজটি আমরা করে যাচ্ছি।
ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রমগুলো আমরা একসাথে আমাদের ইয়ুথদেরকে আরো বেশি অ্যাক্টিভ, এবং যেভাবে আমাদের স্বপ্ন ছিল এই মুজিব বর্ষে আমরা যেভাবে একটি স্বপ্ন নিয়ে এগোচ্ছিলাম, আসলে সুদীপ্তদা একটি সুন্দর বিষয়টি তুলে ধরেছেন যে আমাদের এই বছরটি যেহেতু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, এবং আমাদের আরেকজন আমাদের আদর্শ এবং আমাদের যার কথাগুলো আমাদের এবং যার কাজগুলো আমাদের সত্যিকার ভাবে আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের মহাত্মা গান্ধী, ওনারও 150 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে একটি অত্যন্ত একটি এই বছরটি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়ার। তা আমরা এই বছরটিতে আসলে ইয়ুথদের জন্যই আমরা উৎসর্গ করতে চাই, এবং আগামীকাল আমাদের ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে রয়েছে। তো আমরা এই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমি সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি, এবং আমাদের আগামীকাল নেপালের ইউথ কাউন্সিল কর্তৃক, আমাদের ন্যাশনাল ইউথ কাউন্সিল কর্তৃক একটি ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স রয়েছে, যেখানে নেপালের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত থাকবেন। সেখানে আমরা বিশ্বজিৎ হিসাবে সেখানেও বক্তব্য রাখার সুযোগ আছে, এবং পাশাপাশি আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমেও কিন্তু আমাদের একটি আলোচনা সভা রয়েছে, যেখানে আমাদের অনেকেই উপস্থিত থাকবেন। অ্যাকশন এইডের প্রতিনিধি, আমাদের ব্র্যাক আসিফ ভাই সহ, পাড়া কবির আপা সহ অনেকেই উপস্থিত থাকবেন। ভবিষ্যতেও আমরা এই ধরনের একটি আলোচনায় আমাদের সুদীপ্ত দাদাকেও দেখতে চাই, যিনি অত্যন্ত সুন্দর বলেছেন। আসলে মানে উনি তরুণদের নিয়ে যে একটি ভাবেন, এবং ওনার প্রতিটি তরুণদের অনুষ্ঠানগুলোতে ওনার যে বক্তব্যগুলো আমরা পাই, যেটি আসলেই আমি মনে করি এটা তরুণদের তো আছেই, আমি মন্ত্রী হিসাবে ওটাও আমাকে অনুপ্রাণিত করে। আমি এই জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের মহসিন, আমাদের জাহানারা, আমাদের পিঙ্কি, আমাদের আরো যারা আমাদের নেপথ্যে যারা কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমাদের এই কোভিড-19 থেকে বা আমাদের যে কোনো দুর্যোগ থেকে মোকাবেলা করার মতো সাহস বা আমাদের সেই অবস্থা আমাদের তরুণদের মধ্যে কিন্তু আছে। সেটাকে আমাদের শুধু প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে থেকে সাহস যোগানো। আমরা মনে করি আমরা যদি এটি করতে পারি তাহলে অবশ্যই তরুণদের সেই সক্ষমতা আছে, আমাদের যুবদের সেই সক্ষমতা আছে যে কোনো দুর্যোগ বা যে কোনো অবস্থা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি সকলে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছে সকলকে আমার পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের কাছে সাথে সংযুক্ত যারা রয়েছিলেন সকলকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন। আমাদের কাছে অজস্র প্রশ্ন রয়েছে, কিন্তু বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দেওয়া হয়েছে, এবং বিশেষ করে আমাদের এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে আমাদের তরুণ যুব সমাজ যে ভলেন্টিয়ারিজমের জায়গা থেকে যেভাবে কাজ করেছে, সেখানে সরকারের থেকে এবং বেসরকারিভাবে কি কি সহযোগিতা আসতে পারে সেইটা নিয়ে আমরা আলোচনা দেখেছি। ডিজিটাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আমাদের মেসেজিং এবং তার আরও সুদৃঢ় ব্যবহার, পাশাপাশি এখানে ডিজিটাল এই কন্টেন্টগুলোকে আরও কেমন করে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিতে পারি সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ফেক নিউজকে প্রতিরোধ করার জন্য কেমন করে আমাদের সকলকে সচেতনতা সৃষ্টি করতে হবে, আমাদের নিজেদের সচেতন হতে হবে, নিজে থেকে বাঁচাতে হবে, অন্যদেরও বাঁচার সুযোগ দিতে হবে। এবং সর্বশেষে আমি আমার বক্তব্যটা শেষ করছি, কারণ হচ্ছে যে আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্যমাত্রা হচ্ছে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, to create an inclusive society এবং unite the bigger youth population, যেন বাংলাদেশের যে গতিশীলতা, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নিশ্চিতকরণ করার জন্য এই ইউথদেরই এগিয়ে যেতে হবে, সেই নিয়েই আমরা কাজ করছি। এবং সর্বশেষে যেটা আমি বলবো, সুদীপ্ত দা একটা খুবই সুন্দর কথা বলেছিলেন মহাত্মা গান্ধীকে কেন্দ্র করে, ওনার একটা বক্তব্য ছিলেন যে 7টা পয়েন্টে, এই 7টা পয়েন্টগুলো আমার কাছে খুবই মনে হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ এই বর্তমান প্রজন্মের কাছে, এবং সেখানেই আমরা সংযুক্ত করি মোরালিটি, সেখানে সংযুক্ত করি রেসপন্সিবিলিটি, সেখানে সংযুক্ত করি অ্যাকাউন্টেবিলিটি, সেখানে আমরা লেট আস লুক অ্যান্ড ইমাজিন
the future and a brighter future, এবং let us believe in collective effort in terms of addressing the social taboos so that আমরা সকলে মিলে যেন আমরা বাংলাদেশটাকে একটি সুন্দর সোনার বাংলা, জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আজকে সকলে যারা সংযুক্ত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে আসসালামু আলাইকুম। ঠান্ডা হয়ে ইয়ে গেলাম, বরফ হয়ে গেছে। বেরো যাচ্ছি, সবাইকে শুভেচ্ছা। রাসেল ভাই, থ্যাংক ইউ।